হ্যালো গাইস, ওয়েলকাম টু পারু স্মার্ট। তো আজ আমরা মানি সাপ্লাই চ্যাপ্টারটা টপিকটা করব এবং এটা হচ্ছে মানি চ্যাপ্টারের লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা যে মাইন্ড ম্যাপটা ওটা আমার একদম লাস্টে আছে, তার আগে আমরা স্লাইডের মাধ্যমে বুঝে নেব ব্যাপারটা কি। তো ফার্স্ট আমরা জানবো মানি সাপ্লাই জিনিসটা কি। মানি সাপ্লাই হলো টোটাল স্টক অফ মানি, ঠিক আছে, সার্কুলেটিং ইন অ্যান ইকোনমি। টোটাল স্টক অফ মানি যেটা অর্থনীতিতে প্রচলিত, সার্কুলেটিং ইন অ্যান ইকোনমি। কখন না, অ্যাট এ গিভেন পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ে। ওকে, একটা নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে প্রচলিত মোট অর্থের যে পরিমাণ সেটাই। তো তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে স্টক অফ মানি। কারণ এখানে একটা কনসেপ্ট আছে স্টক এবং ফ্লো এর। তো মাঝে মাঝে এমসিকিউ কোশ্চেন আসে যে মানি সাপ্লাই স্টক কনসেপ্ট না ফ্লো কনসেপ্ট। ওকে, তো অ্যান্সার হবে হচ্ছে স্টক কনসেপ্ট। ওয়াই? স্টক হচ্ছে সেই জিনিসগুলো যাদের মেজার করা যায় অ্যাট এ পয়েন্ট অফ টাইম অর অ্যাট এ পার্টিকুলার টাইম। ওকে, আর ফ্লো হচ্ছে তারা যাদেরকে মেজার করা যায় ওভার আ পিরিয়ড অফ টাইম। ওকে, তো আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে যেমন ইনকাম, যেমন জিডিপি, আর একটা বলছি পপুলেশন। তো ইনকামকে আমরা কি বলি? ইনকাম পার মান্থ, জিডিপি পার ইয়ার, ওয়াটার ফ্লো পার কিউসেক। বাট পপুলেশনের ক্ষেত্রে কি বলি? পপুলেশনের ক্ষেত্রে বলি যে 2025 এ এত পপুলেশন, 1.5 বিলিয়ন পপুলেশন। ওকে, এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করি। তো যেগুলোকে ওভার আ পিরিয়ড অফ টাইম আমরা রিপ্রেজেন্ট করি, যেরকম পার মান্থ, পার ইয়ার, পার ডে, ওকে, সেইগুলো হচ্ছে ফ্লো কনসেপ্ট। আর যেগুলোকে আমরা পার্টিকুলার একটা টাইমে আমরা মেজার করি সেটা হচ্ছে স্টক কনসেপ্ট। যেরকম পপুলেশন, ওয়েলথ, সেরকমই হচ্ছে মানি সাপ্লাই। তাই জন্য এখানে বলা আছে যে অ্যাট এ গিভেন পয়েন্ট অফ টাইম। ওকে, কি করছে? টোটাল স্টক অফ মানি যেটা সার্কুলেট করছে তাকে মেজার করছে। সেই টোটাল স্টক অফ মানিটাই হচ্ছে মানি সাপ্লাই। ওকে, তো চলো নেক্সট আমরা দেখবো এবার মানি সাপ্লাইয়ের সোর্স গুলো কি। তো সোর্সের মধ্যে আমরা আগের ক্লাসেই পড়েছি, প্রথম সোর্স হচ্ছে আরবিআই। আরবিআই সোল অথরিটি টু প্রিন্ট কারেন্সি নোটস। কত থেকে কত? রুপিস 2 থেকে 10,000 অব্দি। আন্ডার কি? আন্ডার আরবিআই অ্যাক্ট অফ 1934। ওকে, তো নেক্সট কি না, এই যে প্রিন্ট করবে কারেন্সি, বাট কি যত খুশি কারেন্সি প্রিন্ট করতে পারে তা নয়। আরবিআই অবশ্যই একটা রুল ফলো করে। সেই রুলটা কি? মিনিমাম রিজার্ভ সিস্টেম। তাতে বলা আছে যে অ্যাটলিস্ট 200 crore মিনিমাম রিজার্ভ আরবিআই কে মেনটেন করতে হবে কারেন্সি নোট ছাপানোর আগে। তো যখন এই মেনটেন হবে 200 crore, তারপরে আরবিআই আরবিআই এর কাছে নো স্ট্যাচুটরি লিমিট, অর্থাৎ কোনো লিমিট নেই যে লিমিটের মধ্যে আরবিআই কে প্রিন্ট করতে হবে কারেন্সি। ওকে, তো নেক্সট আমরা কি দেখবো, এটা কোন সেকশনে বলা আছে? সেকশন 33-তে। আর এই যে 200 crore মিনিমাম রিজার্ভ সিস্টেম, তার মধ্যে গোল্ড রাখতে হবে 115 crore, আর 85 crore রাখতে হবে ফরেন সিকিউরিটি। ওকে, তো এই যে ফরেন সিকিউরিটি, এরা কি? ফরেন সিকিউরিটি হচ্ছে বন্ডস, কারেন্সি, ফরেন কারেন্সি। ওকে, এসডিআর অফ আইএমএফ। এসডিআর আইএমএফ এটা আমরা পরে ব্যাংকিং সিস্টেমের সময় পড়বো। তো চলো, তো আমরা কি দেখবো না, প্যাকড বাই অ্যাসেটস সাচ এস গোল্ড এন্ড গভর্নমেন্ট সিকিউরিটিজ। নেক্সট নেক্সট আমরা জানি আরেকটা কি না, গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি করে না, 1 রুপি নোটস ছাপায় এবং কয়েন্স ছাপায়। তো এটা আমরা জানি কার আন্ডারে ছাপায় না, কয়েনেজ অ্যাক্ট অফ 2011। চলো নেক্সট হচ্ছে
যে এই যে লিগাল টেন্ডার, সেই লিগাল টেন্ডারের ক্ষেত্রে কি বলা হয়, আই প্রমিস টু পে দ্য বেয়ারার সাম অফ রুপিস 100। তো মানে কি না, যদি 50 টাকা থাকে তাহলে সাম অফ 50, 20 টাকা থাকলে সাম অফ 20, এরকম লেখা থাকে, প্রত্যেক নোটেতেই লেখা থাকে। এই যে আই প্রমিস, এই প্রমিসটা কে করছে? এই প্রমিসটা করছে আরবিআই। কিসের আন্ডারে করছে? এই সেকশন 26 অফ আরবিআই অ্যাক্ট অফ 1934। কি প্রমিস করছে? না এটা একটা লিগাল টেন্ডার, ওকে, গ্যারেন্টি দিচ্ছে। হুম, এই প্রমিসটা আরবিআই গ্যারেন্টি দিচ্ছে। ওকে, তো চলো নেক্সট। তো নেক্সট হলো মেজার্স অফ মানি সাপ্লাই। তো মানি সাপ্লাই জানার আগে জানতে হবে যে স্টক অফ মানি আমাদের ইকোনমিতে আছে, তার কম্পোনেন্ট গুলো কি। তো সেই কম্পোনেন্ট গুলোর ফার্স্ট আমরা দেখবো সেটা হলো কারেন্সি ইন সার্কুলেশন। এই কারেন্সি ইন সার্কুলেশনের আবার দুটো পার্ট আছে। প্রথম পার্ট হলো ফিজিক্যাল ক্যাশ। তো ফিজিক্যাল ক্যাশ হচ্ছে কোনগুলো, না বিজনেস এবং পাবলিকের কাছে যে অ্যামাউন্টটা আছে, পাবলিকের কাছে যে ফিজিক্যাল ক্যাশটা আছে, নোট টাকা সেটা, এবং বিজনেসের কাছে যে কার্ড টাকাটা আছে, ওকে, সেটার অ্যামাউন্টটা কি না, সেটার অ্যামাউন্ট হলো অ্যারাউন্ড 33 লাখ ক্রোর। এটা কেন জানবো না, এটা খালি বোঝার জন্য জানবো, মনে রাখার কোনো প্রয়োজন নেই, কোনটা বেশি কোনটা কম এটুকু জানলেই হবে। বাট এখন এই মুহূর্তে বোঝার জন্য আমাদের এই ফিগারগুলো জানা ইম্পর্টেন্ট। তো আরবিআই এর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এটা হলো ফিজিক্যাল ক্যাশ ইজ অ্যারাউন্ড 33 লাখ ক্রোর। এছাড়া আরেকটা পার্ট আছে, সেই পার্টটা কি না ক্যাশ উইথ ব্যাংকস। তো ক্যাশ উইথ ব্যাংকস এর মধ্যে কি পড়ে না, ফার্স্ট হচ্ছে ভল্টস, ব্যাংকের ভল্টেতে যে টাকাটা আছে, এবং হচ্ছে কি না এটিএম, এটিএম এ যে টাকাটা আছে, এইগুলো ক্যাশ উইথ ব্যাংকস। তো ক্যাশ উইথ ব্যাংকস এর যে অ্যামাউন্ট সেটা হচ্ছে অ্যারাউন্ড 1.5 লাখ ক্রোর। তার মানে কি না, ফিজিক্যাল ক্যাশ অনেকটাই বেশি আছে। ওকে, তো নেক্সট যে কম্পোনেন্ট সেটা হলো ডিপোজিটস উইথ আরবিআই। আরবিআই এর সাথে যে ডিপোজিটসটা আছে তার মধ্যে ফার্স্ট পার্টটা কি না, ফার্স্ট পার্ট হলো ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই। তো ব্যাংকার্স ডিপোজিট মানে কমার্শিয়াল ব্যাংকস যে আছে, তারা যে ডিপোজিটটা করে আরবিআই এর সাথে, তো সেই ডিপোজিটের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা হচ্ছে অ্যারাউন্ড 6 বা 6.5 লাখ ক্রোর। ওকে, আর এর সাথে যেটা আছে নেক্সট, এটা হলো আদার ডিপোজিটস উইথ আরবিআই। তো আদার ডিপোজিটস এর মধ্যে কি পড়ে, যেরকম হচ্ছে মিনিস্ট্রির যে অ্যাকাউন্ট গুলো, মিনিস্ট্রি অ্যাকাউন্টস, ঠিক আছে, তাছাড়া হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশনস গুলো আছে লাইক ওয়ার্ল্ড ব্যাংক, হুম, আইএমএফ, তাদের যে অ্যাকাউন্ট সেগুলো, ঠিক আছে, এই সব গুলোই মেনলি পড়ে আদার ডিপোজিটস এ। তার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা হচ্ছে অ্যারাউন্ড 0.3 লাখ ক্রোর। ওকে, তো নেক্সট যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা কি না ব্যাংকস। তো ব্যাংকস এর মধ্যে পড়ে একটা ডিমান্ড ডিপোজিট আর একটা টাইম ডিপোজিট। তো এই যে টাইম ডিপোজিট, এইটাতে এর আন্ডারে অ্যারাউন্ড আছে 169 লাখ ক্রোর, আর ডিমান্ড ডিপোজিটের আন্ডারে থাকে অ্যারাউন্ড 34 লাখ ক্রোর। ওকে, তার মানে কি টাইম ডিপোজিট অনেক বেশি আছে ডিমান্ড ডিপোজিটের থেকে। তো ডিমান্ড ডিপোজিটের মধ্যে কি আছে না, সেভিংস অ্যাকাউন্ট যেগুলো, যেগুলো কারেন্ট অ্যাকাউন্ট, হুম, এইগুলো হচ্ছে ডিমান্ড ডিপোজিট, মানে চট করে যে টাকাটা তুলে নেওয়া যায়। আর টাইম ডিপোজিট কি, টাইম ডিপোজিটের মধ্যে পড়ে হচ্ছে এফডি, লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম। এফডি মানে ফিক্সড ডিপোজিট, আরডি মানে রেকারিং ডিপোজিট, এসবগুলো। সিমিলারলি পোস্ট অফিসের মধ্যে যেগুলো আছে, পোস্ট অফিসেরও একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টাইম ডিপোজিট। তো এই যে ডিমান্ড ডিপোজিট পোস্ট অফিসের, সেটার যে অ্যামাউন্ট সেটা খুবই কম, সেটা হচ্ছে অ্যারাউন্ড 0.3 লাখ ক্রোর। ওকে, বা টাইম ডিপোজিট হচ্ছে অ্যারাউন্ড 12 লাখ ক্রোর। ওকে, তো টাইম ডিপোজিটের মধ্যে কি পড়ে, সেম জিনিস পড়ে, ফিক্সড ডিপোজিট পড়ে, আরডি পড়ে, এছাড়া পড়ে আরেকটা স্কিম আছে, এমআইএস স্কিম আছে, মান্থলি ইনকাম স্কিম। তাছাড়া আছে হচ্ছে এনএসসি, এনএসসি যেটা হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। ওকে, আর এটাতে সেভিংস।
সেভিংসে মোটামুটি 0.3 লাখ ক্রোর পড়ে। ওকে, তো এইটা এবার এটা হচ্ছে স্টক অফ মানি, যেটা মানি সাপ্লাইয়ের আন্ডারে পড়ে। এবার হচ্ছে মানি সাপ্লাই মেজার কেন করব, ভাই, রিজনটা কি? ফার্স্ট হচ্ছে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি না, এই যে ক্যাশের কম্পোনেন্ট গুলো, কারেন্সি ইন সার্কুলেশন, ডিপোজিট উইথ আরবিআই, ব্যাংকস, পোস্ট অফিস, এদের যে আবার পার্ট গুলো, এদের যে লিকুইডিটি অর্থাৎ তরলতা, এটা কিন্তু ডিফারেন্ট। প্রত্যেকের জন্য প্রত্যেকের ডিফারেন্ট। যেরকম যে টাইম ডিপোজিট, তার যে ফিক্সড ডিপোজিট যেরকম অনেক ক্ষেত্রে হয়, যেটা 1 ইয়ারের জন্য, কোনটা হয় 5 ইয়ারের জন্য। এদিকে যেটা সেভিংস অ্যাকাউন্টে কি না, তুমি সঙ্গে সঙ্গে টাকা তুলে নিতে পারবে। বাট এফডিতে তুমি সেটা পারবে না। এবার ফিজিক্যাল ক্যাশ কি না, মোস্ট লিকুইড, রাইট? মোস্ট লিকুইড মানে সঙ্গে সঙ্গে তুমি এটা ইউজ করতে পারবে। তো তার মানে কি না, প্রত্যেকের লিকুইডিটি কিন্তু ডিফারেন্ট, রাইট? তো যেহেতু লিকুইডিটি প্রত্যেকের ডিফারেন্ট, দ্যাট ইজ ওয়াই আমরা একসাথে এগুলোকে মেশার করতে পারি না, রাইট? তো সেই জন্যেই আমাদেরকে কি আনতে হবে না, একটা মানিটারি অ্যাগ্রিগেটস আনা দরকার মেজার করার জন্য। ওকে, আর আমরা কেন করব এই মেজারটা, কি কারণে? প্রথম যে কারণ সেটা হলো টু কন্ট্রোল ইনফ্লেশন। ওকে, কিভাবে না, লিকুইডিটিটাকে কন্ট্রোল করে। লিকুইডিটি আমি কন্ট্রোল করে কি করব না, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করব। ইকোনমিক যে পলিসি গুলো আছে সেগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, তার জন্য আমাদের কিন্তু এই মেজার্স অফ মানি সাপ্লাই টা খুব ভালোভাবে জানা দরকার, রাইট? তো চলো নেক্সট আমরা দেখে নেব যে মানি সাপ্লাইয়ের মধ্যে অ্যাগ্রিগেটস যেগুলো মনিটারি অ্যাগ্রিগেটস, যেটা কিনা মানি সাপ্লাইকে মেজার করার জন্য বা মানি সাপ্লাইকে পরিমাপ করার জন্য কাজে লাগে, সেগুলো কি আছে। তো ফার্স্ট মনিটারি অ্যাগ্রিগেটস আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে, রাইট? তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে এমও। এমও থেকে M4 অব্দি আছে। তো এমও যেটা, সেটাই কি কি পড়ে, সেটার আন্ডারে কি কি আছে? কারেন্সি ইন সার্কুলেশন আমরা প্রথমে পড়েছি। কারেন্সি ইন সার্কুলেশন কত ছিল? অ্যারাউন্ড 35 লাখ ক্রোর, রাইট? ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, ব্যাংকার্স ডিপোজিট কত ছিল? অ্যারাউন্ড 6.5 লাখ ক্রোর, রাইট? আদার ডিপোজিট উইথ আরবিআই, আদার ডিপোজিট কত ছিল? ওয়ান অ্যারাউন্ড কত, 1.5, রাইট? সরি, 0 পয়েন্ট সরি 0.3 লাখ ক্রোর, রাইট? তো তার মানে কি না, টোটাল আমি বলতে পারি যে যে টোটাল 42 লাখ ক্রোরের কাছাকাছি হচ্ছে এদের টোটাল অ্যামাউন্ট, রাইট? মানে এমও যে এমও, তার টোটাল হচ্ছে 42 লাখ ক্রোর। আর এই যে এমও বা M0, এ হচ্ছে রিজার্ভ মানি। ওকে, একে বলে হচ্ছে রিজার্ভ মানি। কেন রিজার্ভ মানি বলে না, এটা কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, আরবিআই যে ব্যাংকারের সাথে ডিপোজিট গুলো আছে এবং আদার ডিপোজিট যে আরবিআই সাথে আছে, সেগুলোকে একসাথে নিয়ে মেজার করা হয়। তো M0 হলো রিজার্ভ মানি বা হাই পাওয়ার্ড মানি। ওকে, তো নেক্সট আমরা দেখবো হচ্ছে M1, M1 বা ন্যারো মানি। তো M1 টার মধ্যে কি পড়ছে না, কারেন্সি ইন সার্কুলেশন। আবার আমরা দেখে নিই 35 লাখ ক্রোর। এখানে কিন্তু ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, অর্থাৎ এই যে ব্যাংকার্স ডিপোজিট আমি বলেছিলাম সেটা কিন্তু পড়ছে না, রাইট? তার সঙ্গে কি পড়ছে, আদার ডিপোজিট পড়ছে। আদার ডিপোজিট কত ছিল? অ্যারাউন্ড 0.3 লাখ ক্রোর, রাইট? আর কি পড়ছে, ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকস। তো ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকস আমরা কি দেখেছিলাম, ইজ অ্যারাউন্ড 34 লাখ ক্রোর, রাইট? টোটাল কি হচ্ছে, টোটাল হচ্ছে 69 লাখ, রাইট? তার মানে কি না, M1 ইজ গ্রেটার দ্যান M0। আমাদের কিন্তু এই জিনিসগুলোই
লাগবে। আমাদের এই ফিগার গুলো লাগবে না। বাট এগুলো হচ্ছে অনলি বোঝার জন্য। তার মানে কি M1 ইজ গ্রেটার দ্যান M0, রাইট? তা যখন আমি M2 তে যাব, M2 দেখব এটা হলো না এটা 35 লাখ ক্রোর। এবার M2 যে M2 হলো M1 প্লাস পোস্ট অফিস সেভিংস ডিপোজিট, রাইট? দেখো M1 এতে যা ছিল তাই আছে, তার সঙ্গে কি প্লাস হয়েছে না পোস্ট অফিস সেভিংস ডিপোজিট। এটা কত হবে? এটার অ্যামাউন্ট হচ্ছে অ্যারাউন্ড 0.3 লাখ ক্রোর। তার মানে অ্যারাউন্ড হবে 69.3 লাখ ক্রোর। ওকে, এবার আমরা দেখব M3। M3 এর ক্ষেত্রে কি না যে M2 ছিল তার মধ্যে থেকে দেখে নাও কি নেই না পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট এটা নেই। পোস্ট অফিসের কোনো কম্পোনেন্ট নেই। এখানে কি আছে না ব্যাংকেরই টাইম ডিপোজিটটাকে অ্যাড করেছে। ওকে, ব্যাংকে টাইম ডিপোজিট অ্যাড করেছে মানে এখানে 35, এখানে 0.3, রাইট? আদার ডিপোজিট 0.3, তার সঙ্গে এটা অ্যারাউন্ড 34, আর এটা হচ্ছে অ্যারাউন্ড 169 লাখ ক্রোর। আর টোটাল হয়ে যায় অ্যারাউন্ড 203, 238 বা 239 লাখ ক্রোর অ্যারাউন্ড হয়ে যায়। ওকে, তো নেক্সট হচ্ছে M4। তো M4 এর ক্ষেত্রে কি দেখছি না M4 এর ক্ষেত্রে সবকটাই আছে কম্পোনেন্ট। কি কি যোগ হয়েছে না এই যে 239 লাখ ক্রোর তার সাথে যোগ হয়েছে হচ্ছে এখানে 12 লাখ ক্রোর অ্যান্ড এখানে 0.3 লাখ ক্রোর। তো টোটাল হয়ে যায় কত? অ্যারাউন্ড 252 লাখ ক্রোর, রাইট? তার মানে আমরা কি দেখছি না M4 is greater than M3, M3 is greater than M2, M2 is greater than M1, and M1 is greater than M0, রাইট? এটা সিকোয়েন্সটা ফলো হচ্ছে। বাট একটা জিনিস আমরা লক্ষ্য করব যে M1 কে ন্যারো মানি বলা হয়, M2 কেও বলা হয় ন্যারো মানি, আর M3 আর M4 কে বলা হয় ব্রড মানি। রিজনটা কি না M1 এর যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো রেডিলি অ্যাভেলেবল। ওকে, যেরকম কি না কারেন্সি ইন সার্কুলেশন, আদার ডিপোজিট উইথ আরবিআই, অ্যান্ড হচ্ছে ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকস। ডিমান্ড ডিপোজিট তুমি সঙ্গে সঙ্গে তুলতে পারো, রাইট? সেভিংস অ্যাকাউন্টে তোমার কিছু আছে টাকা তুমি তুলে নিতে পারো সঙ্গে সঙ্গে গিয়ে ব্যাংকেতে গিয়ে, রাইট? কিন্তু এবার M2 তে কি আছে না পোস্ট অফিসের সেভিংস আছে। পোস্ট অফিসের সেভিংস কিন্তু অত সহজ নয় তোলা, রেডিলি উইথড্র করা সম্ভব নয়। তো সেই জন্য M2 থেকে M1 হচ্ছে বেশি লিকুইড। ওকে, আর এদিকে ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই তার থেকে এই সেভিংস ব্যাংকের যে ডিপোজিট সেটা হচ্ছে মোর লিকুইড। দ্যাট ইজ ওয়াই M1 ইজ মোর লিকুইড দেন M0। ওকে, তাহলে কি হচ্ছে আর এদিকে যে M3 এবং M4, M3 এবং M4 এর মধ্যে দেখা যাবে যে M4 হচ্ছে সবচেয়ে লেস লিকুইড, সবচেয়ে কম লিকুইড হচ্ছে M4। ওকে, লিস্ট লিকুইড হচ্ছে M4। আর তাহলে আমরা যে সিকোয়েন্স তৈরি করি সেটা হচ্ছে এরকম হবে যে মোস্ট লিকুইড, লিকুইডিটির দিক থেকে মোস্ট লিকুইড হচ্ছে M1, তারপরে M1 is greater than M0, M0 is greater than M2, M2 is greater than M3, M3 is greater than M4। মানে M4 হচ্ছে লিস্ট লিকুইড আর M1 হচ্ছে মোস্ট লিকুইড। ওকে, এই সিকোয়েন্সটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মাথায় কিন্তু রাখতে হবে এই সিকোয়েন্সটা অ্যান্ড এই সিকোয়েন্সটা। মানির অ্যামাউন্টের দিক থেকে কে গ্রেটার সেটা হচ্ছে M4, আর মোস্ট লিকুইড কে M1, লিস্ট লিকুইড কে M4। হ্যাঁ, তো চলো নেক্সট স্লাইডটা দেখি। নেক্সট স্লাইডে সেটাই বলেছে। দেখো M1 আর M2, ঠিক আছে? M1 M2 ন্যারো মানি, M3 M4 ব্রড মানি, M0
high powered money or reserve money. M1 is most liquid, M4 is least liquid. এবার কেন বুঝতে পারছো most liquid আর least liquid, right? নেক্সট হচ্ছে for macroeconomic policy formulations RBI takes into account the M3 measure. মানে কি না ইকোনমিক পলিসির জন্য আরবিআই যে মেজারটা ইউজ করে সেটা হচ্ছে M3। এই যে ব্রড মানি, এই ব্রড মানিটাই কিন্তু আরবিআই ইউজ করে থাকে। ওকে, চলো নেক্সট হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। তো মানি মাল্টিপ্লায়ার জিনিসটা কি? মানি মাল্টিপ্লায়ার হলো ব্রড মানি আর রিজার্ভ মানির মধ্যে অনুপাত, অর্থাৎ ব্রড মানি M3 ডিভাইডেড বাই M0। সিম্পলি এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে ফর ইচ রুপি অফ মানি অফ দ্য সেন্ট্রাল ব্যাংক ইন ইন্ডিয়া, প্রত্যেক কটা টাকা যে সেন্ট্রাল ব্যাংক ছাপাচ্ছে সেই টাকার এগেনস্টে কত টাকা ইন্ডিয়ান ইকোনমিতে জেনারেট হচ্ছে, এটাই হচ্ছে এটা দেখায়, এটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই মানি মাল্টিপ্লায়ার। ওকে, আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে ধরো এখন এখন এই মুহূর্তে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে M0 ইজ অ্যারাউন্ড 42 লাখ ক্রোর, রাইট? আর কি দেখলাম না M3 ইজ 239 লাখ ক্রোর। তাহলে আমরা যদি দেখি তো এটা অ্যারাউন্ড আসে হচ্ছে M3 বাই M0 করলে 239 ডিভাইড বাই 42, এটা আসে অ্যারাউন্ড 5.5। তো আমাদের যে এখন মানি মাল্টিপ্লায়ার সেটা কিন্তু 5.5, অর্থাৎ প্রত্যেক 1 টাকার ছাপানোর জন্য আরবিআই যে প্রত্যেক 1 টাকা ছাপাচ্ছে তার জন্য ইন্ডিয়ান ইকোনমিতে 5.5 রুপিস জেনারেট হচ্ছে। এই যে 5.5 রুপিস জেনারেট হচ্ছে এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে যে ধরো তোমার কাছে 100 টাকা আছে, ওকে, ফিজিক্যাল কারেন্সি 100 টাকা আছে। তুমি ব্যাংক এ কে সেই টাকাটা দিচ্ছ, জমা করছো। ওকে, ব্যাংক এ এবার একজন লোককে, বিজনেসম্যান বা যে কোনো একজন লোককে এক্স ধরে নাও, তাকে সেই 100 টাকাটা, সে 100 টাকার জায়গায় দিচ্ছে হচ্ছে 77.5 রুপিস। কেন? না 22.5 রুপিস ধরে নাও রিজার্ভে রাখছে, ওকে, রিজার্ভ হিসাবে জমা রাখছে এবং বাদবাকি 77.5 রুপিস সে দিয়ে দিচ্ছে। তো এই যে 77.5 রুপিস সেটা ইনভেস্ট করছে ব্যাংক বি তে, অন্য আরেকজন। এই এক্স সে ব্যাংক বি তে সেই 77.5 রুপিসটা জমা করছে। তো তার ফলে কি হচ্ছে না ব্যাংক বি এই 77.5 থেকে ধরো 22.5% রেখে দিয়ে বাদবাকিটা আবার অন্য আরেকজনকে ওয়াই কে এই টাকাটা দিচ্ছে অ্যাজ এ লোন। তার মানে কি না এই যে 100 টাকা, এই 100 টাকাটাই বারবার ধরে ঘুরছে এবং ঘুরে ঘুরে লাস্ট অব্দি এই সাইকেলটা কন্টিনিউ হতে থাকে এবং এই সাইকেলটা কন্টিনিউ হওয়ার পরেতেই এই মানিটা জেনারেট হয়। ওকে, চলো নেক্সট হচ্ছে 1998 এ ফার্স্ট টাইম, 1998 এতে ফার্স্ট টাইম আরবিআই নতুন একটা মনিটারি অ্যাগ্রিগেটস নিয়ে আসে। ঠিক আছে, এই অ্যাগ্রিগেটস গুলো কেন নিয়ে আসে না যেগুলো তুমি দেখলে যে M0, M1, M2, M3, M4 এরা কিন্তু কেউ এই এনবিএফসি অর এফআই যারা আছে, এফআই মানে সিডবি, নাবার্ড, এরা যে লোন দিচ্ছে, ফাইন্যান্স করছে, টিএফসিআই এরা যে ফাইন্যান্স করছে এদেরকে কিন্তু ধরছে না কেউই, রাইট? সেই জন্য যাতে আরো ব্রডার ওয়েতে ইকোনমিক পলিসি গুলোকে ফর্মুলেট করতে পারে এবং ইকোনমির উপরে কন্ট্রোল রাখতে পারে, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, এবং গ্রোথ রেটটাকে ম্যানিপুলেট করতে পারে আরবিআই, সেই সেই কারণেই আরবিআই কিন্তু 1998 থেকে নিউ মনিটারি অ্যাগ্রিগেটস আর লিকুইডিটি অ্যাগ্রিগেটস ওরা চালু করে। ওকে, যদিও 1998 এতে এটা প্রথম খবরে আসে, বাট 2006 এর পর থেকে 2007-08-এর
যে পলিসি রিপোর্ট তাতে ফার্স্ট টাইম দেখা যায় হলো এই অ্যাগ্রিগেটস গুলোকে। ওকে, সেগুলো কি সেগুলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে NM0। আমরা M0 পড়েছিলাম। NM0 ইজ ভেরি সিমিলার টু দ্যাট। ওকে, NM0 একদম সিমিলার। আমরা বলতে পারি NM0 ইজ ইকুয়ালস টু M0। কারণ কি না, কারেন্সি ইন সার্কুলেশন ওটা তো তাই ছিল, ব্যাংকার্স ডিপোজিট উইথ RBI ওটা তো তাই ছিল, আদার ডিপোজিটস উইথ RBI ওটা তো তাই ছিল, রাইট? তাহলে অ্যারাউন্ড NM0 ইজ ইকুইভ্যালেন্ট টু M0। NM1, NM1 ও সেম, কারেন্সি উইথ পাবলিক, ডিমান্ড ডিপোজিটস উইথ দ্য ব্যাংকিং সিস্টেম মানে আদার ডিপোজিট উইথ RBI। M1 ও তাই ছিল। তো সেই জন্য আমরা বলতে পারি ইজ সিমিলার টু M1। নেক্সট হচ্ছে NM2। NM2 টা কিন্তু একটু ডিফারেন্ট। NM2 তে কি বলছে, NM1, NM1 এ যা আছে তাই আছে, বাট তার সঙ্গে শর্ট টার্ম টাইম ডিপোজিটস আছে। শর্ট টার্ম টাইম ডিপোজিটস মানে লেস দেন 1 ইয়ার। ওকে, লেস দেন 1 ইয়ারের যে স্কিম গুলো সেগুলো হচ্ছে শর্ট টার্ম। তো এছাড়া হচ্ছে NM3। তো NM3 ক্ষেত্রে কি, NM3 হচ্ছে NM2 প্লাস লং টার্ম টাইম ডিপোজিটস অফ রেসিডেন্টস। লং টার্ম মানে গ্রেটার দেন 1 ইয়ার, 1 ইয়ারের থেকে বেশি। ঠিক আছে? এবং কল অ্যান্ড টার্ম ফান্ডিং ফ্রম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস কারা? না, যেরকম নাবার্ড, এরা হচ্ছে এগ্রিকালচারাল লোন দেয়, সিডবি, স্মল স্কেল ইন্ডাস্ট্রির লোন দেয়, IFCI, হুম, TFCI, এরা হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এদের কল এবং টার্ম ফান্ডিং, কল যে ফান্ডিং সেটা হচ্ছে ওভারনাইট হয়। এইগুলো আমরা পড়বো ব্যাংকিং পড়ার সময়, ব্যাংকিং পার্টটা। আর টার্ম ফান্ডিং কি, টার্ম ফান্ডিং হচ্ছে 14 ডেজের, 1 to 14 ডেজ। ওকে, তো মানে শর্ট টার্মে যে ফান্ডিং গুলো করছে সেইগুলো, এটা হচ্ছে NM3। নেক্সট, আর তার সঙ্গে থাকছে কিন্তু লং টার্ম টাইম ডিপোজিটস গুলো, হ্যাঁ, যেটা গ্রেটার দ্যান 1 ইয়ার। নেক্সট, হচ্ছে লিকুইডিটি অ্যাগ্রিগেটস। লিকুইডিটি অ্যাগ্রিগেটস গুলো কি আছে না, L1, L2, L3। তো L1 যে, সেটা হলো NM3। NM3 যেটা দেখলাম আমরা, NM3 তার সাথে কি যোগ হচ্ছে, অল ডিপোজিটস উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক, মানে অনলি 0.3 লাখ ক্রোর অ্যাড হবে, যা NM3 আছে তার সঙ্গে NM3 প্লাস এটা, রাইট, যেটা আমরা দেখেছি। নেক্সট হচ্ছে L2। L2 তে কি আছে, L1 প্লাস টার্ম ডিপোজিটস উইথ টার্ম লেন্ডিং ইনস্টিটিউশনস। তাহলে টার্ম লেন্ডিং ইনস্টিটিউশনস যারা তাদের এবং রিফাইন্যান্স ইনস্টিটিউশনস। তো টার্ম লেন্ডিং আর রিফাইন্যান্স ইনস্টিটিউশনস এর মধ্যে পার্থক্য কি সেটা আমাকে আগে জানতে হবে। তো টার্ম লেন্ডিং হচ্ছে তারা, যেরকম হলো TFCI, মানে ট্যুরিজম ফিনান্স এরা করে, IDFC ইনফ্রাস্ট্রাকচারকে ফিনান্স করে, এক্সিম ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্টকে ফিনান্স করে। আর রিফাইন্যান্সিং ইনস্টিটিউশন কারা, যেমন সিডবি, ওকে, NHB, নাবার্ড, এরা সব রিফাইন্যান্সিং ইনস্টিটিউশনস। ওকে, তো এদের যে টার্ম ডিপোজিট সেগুলো, প্লাস টার্ম বরোয়িং বাই FPIs, FIs, হুম, টার্ম বরোয়িং গুলো, টার্ম লেন্ডিং এন্ড টার্ম বরোয়িং দুটোই, প্লাস সার্টিফিকেট অফ ডিপোজিটস ইস্যুড বাই FIs। সার্টিফিকেট অফ ডিপোজিট যেটা, এইগুলো আমরা সব, এই টার্ম গুলো আমরা জানবো নেক্সট যখন ব্যাংকিং এর ক্লাস করব, তখন আমরা এগুলো ইলাবোরেটলি জানবো, সার্টিফিকেট অফ ডিপোজিট কি এসব। ওকে, এগুলো সবই ইনস্ট্রুমেন্ট, এখন জেনে রাখো, লোন এবং বরোয়িং এর। নেক্সট হচ্ছে L3। L3 হচ্ছে L2 প্লাস পাবলিক ডিপোজিটস অফ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ। নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ মানে NBFCs।
তাহলে L2 এগুলো তো আছেই, তার সঙ্গে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ এগুলো অ্যাড হবে তাদের ডিপোজিট গুলো। এটাও খুবই কমই হয়। এই এনবিএফসির অ্যামাউন্ট হয় হচ্ছে অ্যারাউন্ড 0.3 লাখ crore কাছাকাছি হয়। ঠিক আছে, টোটাল এরকমই মোটামুটি আসে। চলো নেক্সট। তবে একটা আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আরবিআই কিন্তু M3 অ্যান্ড NM3 এই দুটোকেই কিন্তু মোটামুটি দেখে, হুম, ইনফ্লেশন কন্ট্রোলের জন্য। নেক্সট হচ্ছে ডিটারমিনেন্টস অফ মানি সাপ্লাই। তো ডিটারমিনেন্টস এর মধ্যে কি না, প্রথম কারেন্সি ডিপোজিট রেশিও। কারেন্সি ডিপোজিট রেশিওটা কি, ক্যাশ হেল্ড বাই পাবলিক, পাবলিকের কাছে যে ক্যাশটা আছে ডিভাইডেড বাই ব্যাংক ডিপোজিটস। অর্থাৎ পাবলিক ক্যাশ পছন্দ করছে হাতে রাখতে, না ব্যাংকে ডিপোজিট করতে বেশি পছন্দ করছে, সেটাই কিন্তু এর মাধ্যমে বোঝা যায়। সেটা কিভাবে বুঝবো না, যদি সিডিআর, অর্থাৎ যদি সিডিআর মানে কারেন্সি ডিপোজিট রেশিও যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হবে না, মানি মাল্টিপ্লায়ার কমে যাবে। কেন না, যদি ক্যাশ বেশি থাকে, দ্যাট মিনস কারেন্সি ইন সার্কুলেশন, রাইট? ক্যাশ বেশি মানে কি M0টা বেড়ে যাবে, রাইট? যদি M0 বেড়ে যায়, তাহলে আমরা মানি মাল্টিপ্লায়ারে কি দেখেছি, M3/M0, রাইট? যদি নিচের কম্পোনেন্টটা বেড়ে যায়, নিচেরটা যদি বেড়ে যায়, তাহলে কি হবে না, মানি মাল্টিপ্লায়ারটা কমে যাবে, রাইট? তার মানে কি না, মানি সাপ্লাই যেটা সেটাও কমে যাবে। আচ্ছা, এবার মানি সাপ্লাই কেন কমবে? কারণ তুমি যদি হাতে ক্যাশ রাখো আর তুমি যদি ইনভেস্ট না করো, তাহলে নতুন মানি তো জেনারেট হবে না। বা তুমি ব্যাংকে ডিপোজিট করলে সেই ব্যাংকের ডিপোজিটেই তো ব্যাংক আবার অন্যজনকে ইনভেস্ট করবে, রাইট? তুমি ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করলে 100 টাকা, সেই টাকাটাই আবার ইনভেস্ট করবে ব্যাংক, রাইট? তো তাই জন্য কি না, তোমার ব্যাংকে টাকা রাখাটা জরুরি। দ্যাট ইজ ওয়াই যতক্ষণ না ব্যাংকে টাকা রাখছো, যদি তুমি হাতে সমস্ত পাবলিক যদি হাতে টাকা রাখে, তাহলে নতুন মানি জেনারেট হবে না। তো মানি সাপ্লাই কি হবে না, পড়ে যাবে। সিমিলারলি যদি সিডিআর কমে যায়, তাহলে কি হবে না, মানি মাল্টিপ্লায়ারটা বেড়ে যাবে। অর্থাৎ M0 কমে গেছে, তাহলে M3, তাহলে যে রেশিওটা মানি মাল্টিপ্লায়ার রেশিওটা সেটা বেড়ে যাবে, রাইট? আর মানি সাপ্লাইও বেড়ে যাবে। চলো নেক্সট হচ্ছে কখন হয় এটা। এক হচ্ছে উৎসবের মরশুমে। উৎসবের মরশুমেতে কি না, যখন লোকে বেশি খরচ করে, মিষ্টি কিনবে, জামা কিনবে, ঠিক আছে, রাইট? ওই টাইমে কি না, তারা টাকা হাতে রাখতে পছন্দ করে, তারা ইনভেস্ট করে না, তখন সেভিংস এর কথা ভাবে না তখন। এটা একটা ইনফর্মাল ইকোনমিক নিডস, এটাও একটা আছে। নেক্সট হচ্ছে রিজার্ভ ডিপোজিট রেশিও। তো এটা কি, এটা হচ্ছে টোটাল যে ব্যাংক রিজার্ভস, ব্যাংকের যে রিজার্ভস ডিভাইডেড বাই টোটাল ডিপোজিটস। অর্থাৎ টোটাল ডিপোজিটস এর কতটা অংশ ব্যাংকে রিজার্ভ হিসাবে রাখতে হয় সেটা, ওকে? এবার তার মধ্যে কি কম্পোনেন্ট আছে, সিআরআর, এসএলআর। সিআরআরটা কি, সিআরআরটা হচ্ছে আরবিআই কে ডাইরেক্টলি দিতে হয়, ক্যাশ রিজার্ভস উইথ আরবিআই। এসএলআরটা কি, এসএলআরটাও আরবিআই ঠিক করে দেয়, বাট সেটা ব্যাংকের সাথেই থাকে, ওকে? এইগুলো নিয়ে আমরা ব্যাংকিং এর ক্লাসেতেই ডিটেলসে পড়বো, এসএলআর কি, সিআরআর কি, হ্যাঁ? তো এই যে রিজার্ভ গুলো, এই রিজার্ভ কিছু অ্যামাউন্ট মনে রাখবে যে কিছু রিজার্ভ রাখতে হয় ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকদেরকে। সেই যে রিজার্ভ ডিভাইডেড বাই টোটাল যে ডিপোজিট, সেটা হচ্ছে এই আরডিআর। তো এই যে আরডিআর, এই আরডিআর যদি বেশি হয় তাহলে কি হবে, তার মানে হচ্ছে যে আরডিআর যদি বেশি হয় মানে কি, রিজার্ভটা বেশি। এবার রিজার্ভ ধরো তোমার 20 টাকা, 100 টাকার মধ্যে, মানে 20%, ধরো রিজার্ভ হচ্ছে 20%। তাহলে তার মানে কি, যে 20 টাকা রেখে 80 টাকা তুমি লেন্ড করতে পারবে, রাইট? 20 টাকা তোমাকে রাখতে হবে আলাদা করে, যে তুমি লেন্ড করতে পারবে না। এবার যদি আরডিআর বেড়ে যায়, তাহলে কি 25 বেড়ে গিয়ে 5% বেড়ে গেল, তাহলে 25 টাকা তোমায় রাখতে হবে, তুমি 75 অনলি লেন্ড করতে পারবে, রাইট?
তার মানে কি না মানি সাপ্লাইটা কমে যাবে সেই ক্ষেত্রে। এবার ধরো আরডিআর কমে গেল 15% হলো, তাহলে কি তুমি 85 রুপিস করতে পারবে লেন্ড, রাইট? তার মানে কি হবে মানি সাপ্লাইটা বেড়ে যাবে। এই হচ্ছে সিম্পল হিসাব। তার মানে কি না আরডিআর যদি বাড়ে তাহলে মানি সাপ্লাই কি হবে কমে যাবে, আরডিআর যদি কমে তাহলে কি হবে মানি সাপ্লাই বেড়ে যাবে। ওকে, তাহলে নেক্সট নেক্সট হচ্ছে ভেলোসিটি অফ মানি বা টাকার বেগ। তো এই টাকার বেগ জিনিসটা কি? এটা হলো frequency with which money changes hand during a unit period of time। মানে একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে মানি যেভাবে হাত হাত বদল করে, ঠিক আছে? এটা কি না ধরো তোমার কাছে 10 টাকার নোট আছে, সেটা তুমি একটা টাইম পিরিয়ডের মধ্যে 10 টাকার নোটটা তুমি একজনকে এ কে দিলে, আর এ বি কে দিল, বি সি কে দিল, এইভাবে এইভাবে কি না এইভাবে লেনদেন হতে থাকে। তুমি দোকানে গিয়ে একটা জিনিস কিনলে, সেই টাকাটা থেকে তোমাকে 5 টাকা ফেরত দিল, 5 টাকা তুমি জিনিস কিনলে। এবার অন্য একজন লোক এলো, সেই লোক এসে সে 20 টাকার জিনিস কিনলো, তখন 10 টাকা তাকে ফেরত দিল, ঠিক আছে? তো এইভাবে চলতে থাকে, এইভাবে সাইকেলটা চলতে থাকে, এভাবে চলতে চলতে সেই যে 10 টাকাটা তুমি প্রথম দিয়েছিলে, সেই 10 টাকাটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ধরে নাও যদি 10 জনের হাত ধরে, ওকে, তাহলে কি না তার যে ট্রানজাকশন সেটা কত হয়ে যাবে না সেটা 100 টাকার মতো ট্রানজাকশন হয়ে যাবে। তাই যদি হয় তাহলে ভেলোসিটি কি হবে না 10, 100/10, 10, ওকে ভেলোসিটি হবে। খুব সিম্পল, এটাই রেফার্স টু ফ্রিকোয়েন্সি উইথ হুইচ মানি চেঞ্জেস হ্যান্ডস, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থের হাত বদলের ফ্রিকোয়েন্সিকে বোঝায়। ওকে, যদি অর্থের উচ্চ বেগ হয়, ভেলোসিটি অফ মানি যদি বেশি হয়, তাহলে লেনদেনের সংখ্যা বেশি হয়, আর লেনদেনের সংখ্যা বেশি হলে জিডিপির বৃদ্ধির হারও বেশি হবে। লিকুইডিটি ট্র্যাপ, তো এটা কি না এটা হচ্ছে অ্যাডভার্স ইকোনমিক সিচুয়েশন। মানে কি না প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি কখন হয় না যখন কনজিউমার্স মানে কারা, পাবলিক আর ফার্মস বা বিজনেসেস, তারা কি করছে না তারা এবং ইনভেস্টার্স তারা কি করছে না হোল্ড করছে ক্যাশ, অর্থাৎ ক্যাশকে রেখে দিচ্ছে নিজেদের কাছে ইনভেস্ট করার জায়গায় বা স্পেন্ড করার জায়গায়। কখন করছে সেটা না যখন ইন্টারেস্ট রেট বেশি তা নয় কিন্তু, যখন মানি সাপ্লাই প্রচুর আছে, রিজার্ভ সিস্টেমকে কমিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, ব্যাংকে যে রিজার্ভ সেটাকে কমিয়ে দেওয়া, যেমন আরডিআর কে কমিয়ে দেওয়া হয়েছে, মানি সাপ্লাই প্রচুর করে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে তো তখনও কিন্তু তারা ইনভেস্ট করতে পছন্দ করছে না। এই যে ঘটনাটা, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকেই বলে লিকুইডিটি ট্র্যাপ। এটা কেন আসে না যখন ফার্মস এবং পাবলিক মনে করে যে তারা এক্সপেক্টেড রিটার্ন এটা তারা পাবে না, বা তারা মনে করে যে কোনো ইকোনমিক ডাউনটার্ন আসবে, অর্থাৎ অর্থনীতি খারাপ হতে চলেছে। ওকে, এটা কান্ট্রির, তো এরকম একটা সিচুয়েশনেতে তারা এই কাজটা করে। তো এটাকে কি বলে না এটা কে ফার্স্ট ইউজ করেছিল, জন কাইন্স। ওকে, ফার্স্ট যে কয়েন করেছিল এই টার্মটাকে জন কাইন্স। হুম, এটা হচ্ছে ব্যাপার, দেখে নাও ব্যাপারটা কিরকম না লিকুইডিটি ট্র্যাপ সিনারিও। সেন্ট্রাল ব্যাংক পাম্পস মানি, সেন্ট্রাল ব্যাংক টাকা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ইন্টারেস্ট রেট নিয়ারিং জিরো, ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বড়োইং ডাজ নট ইনক্রিজ, কেউ বড় করছে না, ইকোনমি তাই জন্য ফ্ল্যাট রয়ে যাচ্ছে। ওকে, এটা কখন এসেছিল না একটা উদাহরণ হচ্ছে গ্রেট ডিপ্রেশন, গ্রেট ডিপ্রেশন অফ 1930s, গ্রেট ডিপ্রেশন এটা কোথায় হয়েছিল, হয়েছিল ইউএস আর ইউকে তে 1930s এ। জাপানেতে যেটা জাপানের বলে ডিকেড, লস্ট ডিকেড, 1990s এর লস্ট ডিকেড এই টাইমে। আচ্ছা, এছাড়া গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস 2008 to 2014 এর
গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা এসেছিল। ঠিক আছে? কোভিড এর টাইমে 2020-21 এইগুলো হচ্ছে সব উদাহরণ লিকুইডিটি ট্র্যাপের। তার মানে কি? না ইন্টারেস্ট রেট বেশি ছিল সেখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে। কমিয়ে দেওয়ার পরে তো ডিমান্ড ফর মানি কিন্তু বাড়েনি। ডিমান্ড ফর মানি বাড়েনি। সেটা কিন্তু একটা জায়গাতে ট্র্যাপ হয়ে রয়ে গেছে। দিস ইস কল্ড লিকুইডিটি ট্র্যাপ। ইকোনমি তাই জন্য ফ্ল্যাট রয়ে গেছে। মানি জেনারেট হচ্ছে না ইকোনমিতে, তাই ইকোনমি ফ্ল্যাট হয়ে গেছে। ওকে? নেক্সট, নেক্সট হচ্ছে সিনিয়রেজ। তো সিনিয়রেজ কি? না প্রফিট বাই সেন্ট্রাল ব্যাংক। প্রফিট বাই সেন্ট্রাল ব্যাংক ডিউ টু প্রিন্টিং অফ কারেন্সি নোটস। অর্থাৎ নোট ছাপানোর কারণে কেন্দ্রীয় ব্যাংক যে লাভটা করে। এখানে কি না ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য পেপার কারেন্সি বিং মাচ লোয়ার দ্যান দ্য ইটস ফেস ভ্যালু। আচ্ছা এটা আমরা আগের দিন পড়েছি যে ইন্ট্রিনসিক ভ্যালু কি, ফেস ভ্যালু কি। ফেস ভ্যালু হচ্ছে যেটা টাকা নোটের ওপরে লেখা থাকে সেটা ফেস ভ্যালু। ৫০০ টাকার নোটের হচ্ছে ৫০০ টাকা ফেস ভ্যালু। আর ইন্ট্রিনসিক ভ্যালু কি? না যেটা বানাতে খরচা হয়েছে। ওকে? তো কি কস্ট অফ প্রিন্টিং রুপিস 500 নোট ইস ২.৫ to ৩ টাকা। ৫০০ টাকার নোট ছাপাতে ২.৫ থেকে ৩ টাকা খরচা হয়। ঠিক আছে? তো তার মানে কি না প্রফিট কত পাচ্ছে না 497 আর একটা করে ৫০০ টাকার নোট ছাপালে ৪৯৭ টাকা আলিবাই লাভ করছে। তো এটা কি হয় না এই যে প্রফিটটা এটা দিয়ে দেওয়া হচ্ছে গভর্নমেন্টকে। তো এবার তোমরা ভাবো যে যদি গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয় তাহলে গভর্নমেন্ট তো প্রচুর টাকা, প্রচুর কারেন্সি তো আরবিআই ছাপাতেই পারে এবং ছাপিয়ে তারপরে কি হবে না তারা গভর্নমেন্টকে দিয়ে দেবে সেটা এবং গভর্নমেন্ট সেটা আবার ইনভেস্ট করবে এবং প্রচুর তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে, রোড তৈরি করবে, ইটিসি ইটিসি। এটা করে না কেন? ওয়াই? এর পিছনে রিজন হচ্ছে ইনফ্লেশন। ওকে? ইনফ্লেশন চ্যাপ্টার পড়ার সময় আমরা এটা নিয়ে ডিসকাস করব যে এটা করলে কি হয়। তা আমি এখন একটুখানি শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে যে যদি এরকম ভাবে ৫০০ টাকা পাম্প করা হয় প্রচুর পরিমাণে যদি টাকা মার্কেটে ছাড়া হয়, তার মানে কি না এটা ওই হেলিকপ্টার মানির মতো কিছুটা হয়ে যাবে। হেলিকপ্টার মানি। মনে পড়ছে হেলিকপ্টার মানি? তো হেলিকপ্টার মানিতে কি ছিল না আরবিআই প্রিন্ট করতো এবং মানুষকে দিত টু ইনভেস্ট। তাতে কি হবে না সার্টেন অ্যামাউন্ট অফ মানি ধরে নাও যে প্রত্যেকের কাছে ৳৫,০০০ করে এক্সট্রা চলে এলো। অথচ এটা কি না মানি সাপ্লাই। মানি সাপ্লাইটা প্রচন্ড বৃদ্ধি পেল। অথচ কি না যে প্রোডাকশন, প্রোডাকশনটা কিন্তু সেম রয়েছে। মানি সাপ্লাই বেড়ে গেছে, প্রোডাকশন যেটা সেটা সেম রয়েছে। প্রোডাকশন কিসের? না গুডস এর। কারণ তুমি যখন মানি পাচ্ছ মানিটা নিয়ে তো কিছু কিনবে, রাইট? তো সেই যে গুডস যেটা কিনবে তুমি গুডস বা সার্ভিসেস, গুডস হতে পারে, সার্ভিস হতে পারে। তুমি যাই বাই করবে না কেন সেটার তো প্রোডাকশনটা তো সেম রয়ে গেছে। অথচ মানি বেড়ে গেছে। তার ফলে কি হবে? না যে দাম যেটা প্রাইস, প্রাইসটা রাইজ হয়ে যাবে। আর যেহেতু প্রাইস রাইজ হবে তার ফলে কি হবে? না ইনফ্লেশন হবে। তো যদি বেশি মানি সাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু ইনফ্লেশনও বাড়তে থাকবে। আনকন্ট্রোলেবল ইনফ্লেশন হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই কি হয় না দ্যাট ইজ ওয়াই আরবিআই এরকম ভাবে র‍্যান্ডম ছাপায় না কারেন্সি। ওকে? চলো নেক্সট। নেক্সট হলো আচ্ছা এটা হলো টোটাল যে আমরা এতক্ষণ ধরে পড়লাম সমস্ত স্লাইড তার হচ্ছে একটা ওভারভিউ এবং এটা হচ্ছে তার মাইন্ড ম্যাপ। এটা তোমাদের রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ? রিভিশনের টাইমে তোমরা ভিডিওটা দেখবে এবং রিভিশন করার সময় এই স্লাইডটা দেখবে তাহলেই হবে। তো আমি সমস্ত যে যত স্লাইডস আছে সেগুলোকে আমার টেলিগ্রাম চ্যানেলেতে আমি দিয়ে দেবো। তোমরা জয়েন করে সেইগুলো পিডিএফ গুলো সেখান থেকে পেয়ে যেতে পারো। ওকে? চলো তাহলে এখানেই ক্লাস শেষ। হ্যাঁ? নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ করব।